দেখো, সত্যি যদি আমার নামটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসে, তাহলে সবার প্রথমে আমি অ্যাকাউন্টস নিয়ে কিছু প্রশ্ন তুলব। শুধু তাই না, এখানে অসৎ পথে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হচ্ছে, আর আমি সেই সব স্টুডেন্টদের কাছ থেকে এই কথাটা শুনেছি, তারা এখনো কোথাও কমপ্লেন করেনি। আর এই চক্রের মাথা হলো তোমার ছোটকা। তুমি আমাকে এটা আগে বলেছো, কিন্তু সত্যি কথা বলতে আমি কখনো বিশ্বাস করিনি। না, আমার কোথাও মানতে গিয়ে অসুবিধা হয়। অন্য অনেক স্টুডেন্টসরাও এই কথা বলেছে, আমি ভেবেছি এটা হয়তো বানিয়ে বলেছে। তো মোর সত্যি যদি তুমি দায়িত্ব নিয়ে এই নোংরামোর ওপর থেকে যদি পর্দা সরিয়ে ফেলতে পারো, এটা যদি প্রকাশ্যে আনতে পারো, এর থেকে বড় কথা কিছু হতে পারে না মোর। এটা অনেক অনেক বড় পৃথিবী, অনেক বড় দিক খুলে যাবে, জানো তো, চোখের সামনে। তুমি তো জানো আমি এই কলেজটাকে শুধুমাত্র ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই জন্যই এখানে পড়ে আছি, আর কোনো কারণ নেই। মুখ বুঝে তো কলেজের অবনতিটা সহ্য করা যায় না, এভাবে রসাতলে চলে যাবে সবকিছুটা তো সহ্য করা যায় না। কমসে কম আমি তো মুখ বুঝে থাকতে পারবো না। দেখো, আজকে হয়তো সবাই মুখ বুঝে আছে বা কেউ প্রমাণ করতে পারছে না, কালকে নিশ্চয়ই এমন কোনো স্টুডেন্ট আসবে, আর সে এসে এই সমস্ত জিনিসটাকে সাংবাদিকের সামনে সম্মেলন করে বলে দেবে। এটা আটকে থাকবে না মোর, সত্যি কখনো লুকিয়ে থাকে না, এটা আটকে থাকতে পারে না। ওই ভদ্রলোককে আমি এক্সপোজ করবই। এই কলেজটা একটা সততার জায়গা। উনি যদি মনে করে থাকেন এই কলেজে দাঁড়িয়ে উনি অসৎ পথে টাকা রোজগার করবেন, সেটা তো হতে পারে না। আর তার জন্য আমাকে যতই অপ্রিয় হতে হয় আমি হব। একটা কথা বলছি শঙ্কু, তুমি প্লিজ কিছু মনে করো না। হয়তো তুমি আমার উপর রাগ করবে, আবার আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তবু আমি এই কথাটা বলছি, আমি অদিতি ম্যামকে ওই কলেজে নিয়ে যাবই। থাক, তোমার অদিতি ম্যাম যথেষ্ট পায়া ভারী। হ্যাঁ, তিনি অন্য সব জায়গায় যাবেন, অন্য সব কলেজে যাবেন, কিন্তু এই কলেজে যাবেন না। কেন? তার নিজের ছেলে এই কলেজের সঙ্গে যুক্ত আছে, সে সেখানে পড়ায়, তাই উনি যেতে পারবেন। তুমি এই কথাগুলো কি করে বলো তো? একটা মানুষকে দিনের পর দিন অসম্মান করা হয়েছে, বারবার অসম্মান করা হয়েছে, তাকে এখনো পর্যন্ত বাড়িতে অ্যাকসেপ্ট করেনি কেউ, আর সেই মানুষটা তোমাদের কলেজে কেন যেতে যাবে? তার কি কোনো অভাব আছে? নেই তো। তবে হ্যাঁ, আমিও তোমাকে বলছি, আমি অদিতি ম্যামকে ওই কলেজে নিয়ে যাবই, কলেজের স্বার্থে নিয়ে যাব। অদিতি ম্যামকে তোমাদের বাড়িতে রেখে যে সম্মানটা আমি দিতে পারিনি, আমি কলেজে নিয়ে গিয়ে অদিতি ম্যামকে সেই সম্মানটা দেব। স্টুডেন্টরা জানুক অদিতি ম্যাম কিভাবে তাকে দিনের পর দিন বঞ্চিত করে রাখা হয়েছিল। না না, উনি যাবেন না। কেন যাবেন না? 100 বার যাবেন, আর ম্যামের ওপর আমার সেই জোর আছে। হ্যাঁ, তুমি হয়তো এখন বলবে, হয়তো তোমার জেলাস ফিল হবে যে তোমার মায়ের ওপর আমার এত জোর কি করে, কিন্তু একটা সত্যি কথা বলো তো, তুমি কি কোনোদিনও তোমার মাকে ভালোভাবে বলেছো যে আমাদের কলেজটা তুমি জয়েন করো, তাহলে আমার ভালো হবে, অন্তত আমার জন্য করো? বলো। তোমার ইগো, এই ইগো তোমার থাকতে পারে, ম্যামের থাকতে পারে না। না, আমি সত্যিই বলিনি, কিন্তু বাবা তোমাকে অনেকবার বলেছে, অনেক বলেছে। ম্যাম স্যারের কথা কেন শুনতে যাবে? শোনার কি কোনো কারণ আছে? স্যার ম্যামের সম্মানটা রাখতে পারেননি, এখন না হয় স্যার ম্যামকে মাথায় তুলে রাখেন, আমি সব দেখতে পাই, সব বুঝতে পারি, কিন্তু একদিন স্যার ম্যামকে পায়ের তলায় ফেলে রেখেছিল। তখন নিজের পায়ের তলার মাটি শক্ত করে ম্যাম নিজের পথ নিজেই খুঁজে নিয়েছেন। সে তো নিয়েছেন, নিজের সন্তানকে ফেলে দিয়ে, তাই তো? কিচ্ছু করার ছিল না, তাকে তার সন্তান দেওয়া হয়নি, কিন্তু তার সন্তানকে নিতেই চেয়েছিলেন। তিনি শুধুমাত্র তার সন্তানকে দেখার জন্য কত দূর দূরান্ত থেকে এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। তাকে দিনের পর দিন অপমান করা হয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও তিনি এসেছেন। আচ্ছা, বলতে পারো একটা মানুষ কত সহ্য করতে পারে, কত কষ্ট পেতে পারে?
সে বিচার কি তুমি কোনোদিনও করে দেখেছো? আমি শুধু চাই ম্যাম বেঁচে থাকুক। এই কি লুকোচ্ছ বলো তো আমার থেকে? রিপোর্টে কিছু এসছে নাকি? হ্যাঁ, না আমি তো কিছু জানি না। আমি তো রিপোর্ট পাঠিয়ে দিয়েছিলাম, ওরা শুধু বললো যে মেডিসিনটা কন্ট্রোল করতে হবে। তারপরে কি বলো, চুপ করে আছো কেন? আমি জানি না, এখন তো ওষুধগুলো পড়ছে, ম্যামের খুব শিগগিরই অপারেশন করতে হবে। তাছাড়া ম্যাম না এখন কেমন ঝিমিয়ে থাকে, আগের মতো ম্যামের আর এনার্জি নেই, সেই জন্যই আমার ভয় লাগে। ঝিমিয়ে গেছে? কেন ঝিমিয়ে গেছে জানো? তোমার ম্যাম আর কাজকর্মগুলো করতে পারছে না বলে। আরে গোটা জীবন কাজ করে এসছে, কাজের মানুষ সে, এখন কাজকর্ম নেই, আর সংসার টংসার তো ওনার দ্বারা হবে না, উনি তো এসব পছন্দ করেন না, তাই ঝিমিয়ে গেছে। তুমি কি বলতে চাইছো বলো তো? না আমি কিছু বলতে চাইনি। আমি জানি তুমি কি বলতে চাইছো। শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তুমি তোমার মাকে ভালোবাসো, ঘৃণা করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার ম্যামকে ছোট করবে না, সেটা আমি নিতে পারবো না। আচ্ছা মা, তোমার কি মনে হয়? তোমার কি এটা মনে হয় যে আমি ওই ভদ্রমহিলাকে ভালোবাসি না? যদি ভালোবাসতে তাহলে ভদ্রমহিলা কেন বলছো? শোনো, ওই ভদ্রমহিলাকে আমি এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি, বুঝেছো? তাহলে হ্যাঁ, তার সঙ্গে সব থেকে বেশি রাগ আর অভিমান ওই ভদ্রমহিলার উপরেই আমার আছে। সেটা আমার জানার দরকার নেই। মানে? না জানার দরকার নেই মানে? আরে না, তোমাকে তো জানতেই হবে। আমার যত রাগ, দুঃখ, অভিমান, জ্বালা, যা বক্তব্য, সব তো আমি তোমাকেই বলি। তুমি যখন শুনতে না চাও তখন তোমার সাথে আমার ঝগড়া হয়, আর তখন আমাকে অজ্ঞতা কোর্সের নোটিশ পাঠাতে হয়। হ্যাঁ, তখনই পাঠাতে হয়। কি করবো বলো? তোমরা এই বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছিলে, বিশেষ করে তুমি আমাকে এই বাড়িতে অ্যালাউ করছিলে না। তখন আমি কি করবো ভাবছিলাম, তাই জন্য তখন আমি ভাবলাম যে এটা যদি পাঠিয়ে দিই তাহলে তোমরা আমাকে একদম ঠিক ঢুকতে দেবে। কোথায় যাবে? এ দেখো না, এই কথা বলছি এখানে দাঁড়িয়ে। আচ্ছা, তোমার এসে কি লাভ হতো বলো তো? এসে তো সবাইকে অপমানই করতে। শোনো, তোমার দিদি তোমার সামনেই একদিন বলেছিল যে তোমাদের গ্রুমিংয়ের পেছনে ওই ভদ্রমহিলার অনেক অবদান আছে। ছোটবেলা থেকে তোমাদেরকে অনেক সুন্দর মানুষ করে দিয়েছেন উনি, হ্যাঁ, অনেক মেন্টাল সাপোর্ট করেছেন। অথচ তারই ছেলে, সে কোথায় আছে, কিভাবে আছে, খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কিভাবে থাকলো না হলো, কিভাবে বড় হলো, তার পেছনে কিন্তু তার কোনো অবদান নেই। তুমি আমাকেও হিংসা করো? হ্যাঁ, এই ব্যাপারে আমি প্রত্যেককে হিংসা করি। যে জিনিসটা আমার পাওয়ার কথা সেই একই মানুষের থেকে অন্য কেউ সেটা পেয়ে যাবে, সেটা আমি একদম সহ্য করতে পারি না, আমি টলারেট করতে পারি না। তাছাড়া তুমি তো বলোনি, বলেছো তো তোমার দিদি। তোমার দিদির সঙ্গে আমার কি আছে বলো তো? তুমি এত হিংসুটে? হ্যাঁ, আমি এতটাই হিংসুটে, ভাবাই যায় না। তো ভাবো এখন থেকে। আমি তো বলিনি, আমি বলেছি নাকি যে আমি খুব ভালো মানুষ? আমি কি এরকম কোনোদিন কোনো ধারণা দিয়েছিলাম যে আমি খুব ভালো? তোমার ভেতরে না অনেক গন্ডগোল আছে। হ্যাঁ, আছে তো। আরে বাবা, সেই গন্ডগোলগুলোকে সারাই করার জন্যই তো আমরা একটা মেয়েকে পছন্দ করেছি, এনেছি, যে মেয়েটা শুধু আমাকে ভালোবাসবে, যে মেয়েটা আমাকে কখনো ভুল বুঝবে না। অথচ সেই মেয়েটাকে দেখো, সেই মেয়েটা আমাকে ভুল বোঝে, আমার বিরুদ্ধে দল পাকায়। বাজে কথা বলো না, আমি কোনো দল টল পাকাইনি। পাকাওনি? হ্যাঁ, পাকাওনি বলো? আমার বাবা মার সঙ্গে তুমি একদিকে চলে গেছিলে, আমি কতটা কষ্ট পেয়েছিলাম বলো তো? আমি একা ছিলাম। কষ্ট হওয়ার মতো কাজ করো কেন? হ্যাঁ, করি তো, কষ্ট হওয়ার মতো কাজ করি, আরো করি। তোমাকে সেটা মেনে নিতে হবে। পৃথিবীতে এমন কোনো কথা আছে? হ্যাঁ, আছে তো। শঙ্কর রায়চৌধুরী যা খুশি অন্যায় করবে একজনের প্রতি, আর সেটা তাকে হাসি মুখে মেনে নিতে হবে। এটা কার নিয়ম? এটা আমার নিয়ম। তুমি তোমার নিয়ম তোমার কাছেই রাখো। না, আমার নিয়ম আমার কাছে রাখলে তো আর হবে না। যার জন্য নিয়মটা বানানো হয়েছে তাকেও তো মানতে হবে, তাকেও তো জানতে হবে, তাই না? তুমি জানো, যবে থেকে তুমি এই বাড়িতে থাকছো, ম্যাম কতটা ভালো আছেন, কতটা সুস্থ হয়ে গেছে। তুমি যখন এখানে থাকতে না, যখন ম্যামকে অপমান করতে, ম্যাম কতটা কষ্ট পেতেন, কতটা অসুস্থ হয়ে গেছিলেন। শোনো, তোমার ম্যাম যতটা অসুস্থ হয়েছিলেন, যতটা কষ্ট পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি কষ্ট আমি পেয়েছিলাম। তোমার ম্যাম আর আমার মধ্যে একটা লড়াই কন্টিনিউ চলছে, এটা আজীবন চলবে।
এই লড়াই কখনো থামবে না। হ্যাঁ, হয়তো উনি উনি এই পৃথিবীর ছেড়ে চলে যাবে, আমি আমি এই লড়াই হেরে যাব, তাতে কিছু এসে যায় না। এই লড়াই আমাকে কখনো ছাড়বে না, আর আমি এই লড়াইকে ছাড়বো না। এই লড়াইকে নিয়ে আমি বাঁচবো। কেন? সেই দিনগুলোর জন্য মহর, সেই দিনগুলো তো আমি ফিরে পাবো না, সেই দিনগুলোর জন্য। আচ্ছা, তুমি তো এখন সব বুঝতে পারছো, তাহলে এখন কেন মানিয়ে নিচ্ছ না? পারবো না, মানিয়ে নিতে পারবো না মহর। অনেক কষ্ট করেছি জীবনে, ছোট থেকে না অনেক কষ্ট করে বড় হয়েছে। সবকিছু থাকার পরেও কোথাও যেন কি একটা ছিল না, সবসময় কি যেটা খুঁজে খুঁজে বেড়াতাম।